গল্পের শুরুতে আমাদের নায়িকা নিংনিং বলছিল, আমি আর মিস্টার চ্যান এই শহরের সবথেকে বড় দুটো মাফিয়া ফ্যামিলির উত্তরাধিকারী, আর আমাদের দুইজনের ফ্যামিলি দুইজনের সবথেকে বড় শত্রু ছিল। কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টের পরে সে আমার লয়াল আর লাভলি হাজব্যান্ড হয়ে গিয়েছে। সে আমার জন্য খাবার তৈরি করে, এমনকি আমার হয়ে স্ট্যান্ড নেয়, তাছাড়াও আমাকে প্রপোজ করে আমাকে বিয়েও করে নিয়েছে। তো এইসব কিভাবে হয়েছে তা জানার জন্য সিনে রিভার্স করা হয়। আসলে এই দিনটা কিনকিনের বিয়ের আগের দিনের ব্যাচেলার পার্টি ছিল, কিন্তু তার পিয়ন্সিকে সে অন্য কারোর সাথে ধরে ফেলে। তো সে তাকে খুব মারধর করে, আর সে বলছিল, জানোয়ার, তোমার থেকে তো ভালো আমি কোনো বডিগার্ডকে বিয়ে করে নেই। যখন সে বাইরে আসে তাকে রিপোর্টাররা ঘিরে ফেলে, আর তার সামনে দাঁড়িয়েছিল মিস্টার চ্যান। তো সে বলছিল, আমি আর মিস্টার চ্যান আগামী 20 বছর ধরে ফাইট করে আসছি। তো সে তার কাছে গিয়ে বলে, এই রিপোর্টারদের তুমি ডেকেছো তাই না, আর তুমি হয়তো আমাকে অপমানিত হতে দেখে অনেক বেশি মজা পাচ্ছ। মিস্টার চ্যান বলছিল, তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত যে কিনা কালকে তোমার ফ্যামিলি নিউজে ট্রেন্ড করবে। তুমি কি জানো একটা অ্যাড দিতে আমার কোম্পানির কত টাকা খরচ হয়? তুমি একটা ফারারি গাড়ি কিনতে পারবে সেই টাকা দিয়ে, কিন্তু তোমার জন্য এই বিষয়টা তো ফ্রি হয়ে যাচ্ছে তাই না। সে চলে যাচ্ছিল। তো সে বলে, তোমার কি মনে হচ্ছে তুমি এইসব কিছু ছড়ানোর পরে বেঁচে যাবে? এরপরে সে এসেও তার গাড়িতে বসে পড়েছিল। মিস্টার চ্যানকে সে ধরে রেখেছিল, তো সে চিৎকার করছিল, আর সে বলছিল, আমি কি করব, তোমার যদি উল্টোপাল্টা ছেলে পছন্দ হয়ে থাকে। এরপরে সে উল্টো তাকে ধরে ফেলে, তোমার দ্বারা তো এখনও কোম্পানির প্রফিটও হয়নি। তখনও বলছিল, তুমি তো আমাদের কর্মচারী সব ছিনিয়ে নিয়েছো। এরপরে সে তাকে বাইট করে নেয়। এরপরে তারা দুইজনেই গাড়ির মধ্যে কুস্তি করতে শুরু করে দিয়েছিল। তখনই তাদের গাড়ি থেমে যায়। এরপরে নিউজে বলা হচ্ছিল, আগামী দিন রাত্রে কার অ্যাক্সিডেন্টের জন্য 2 মাফিয়া ফ্যামিলির উত্তরাধিকারী মিসিং আছে। তাই তো 2 মাফিয়া ফ্যামিলির মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। কিম চোখ খুলতেই টিকটিকি দেখতে পায় আর চিৎকার করে ওঠে, আর সে বলে, এটা আমি কোথায় আছি? তো একজন মহিলা বলছিল, এটা একটা গ্রাম, আর অ্যাক্সিডেন্টের কারণে তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ, আর তোমার নাম তো মিলি। আমি তোমার হাতের বার্থমার্ক দেখে তোমাকে চিনতে পেরেছি। আমি তোমাকে ছোটবেলায় অনেক খাবার খাইয়েছি। কিমের তো মাথা ঘুরছিল, আর সে অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছিল। সে খুব ফেমাস ছিল আর সবাই তার আগে পিছনে ঘুরছিল। তো সে জিজ্ঞাসা করে, আমি যদি মিলি হয়ে থাকি তবে এটা কে? তো সে বলছিল, এটা তোমার হাজব্যান্ড মিন। সেকেন্ড আঙ্কেল এই দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের সম্পর্কে বলেছিল যে কিনা তোমরা আসতেই চলেছ, আর আমরা তো তোমাদের নদীর কিনারায় পেয়েছিলাম। তোমরা দুইজন তো একে অপরকে হাক করে রেখেছিলে, তাই আমরা জানতে পেরেছিলাম তোমরা দুইজন কাপেল। সেকেন্ড আঙ্কেল বলেছিল তোমরা দুইজন শহরে জব করো। তোমরাই প্রথম আমাদের গ্রাম থেকে সিকিউরিটি গার্ড আর ন্যানি চাকরি পেয়েছিলে। তোমরা দুইজন তো ডবল ইনকাম করতে। এই বিষয়টা আমাদের গ্রামের জন্য কতটা গর্বের, তুমি দুঃখ পেও না। সেকেন্ড আঙ্কেল দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বলে। তো কিম ভাবছিল, ফটোতে তো কিছুই দেখা যাচ্ছে না, তবে কি এ সত্যি সত্যি আমার হাজবেন্ড? এরপর সে ব্ল্যাঙ্কেটের নিচে তাকে টাচ করে দেখতে থাকে, আর সে ভাবতে থাকে, এর তো অ্যাপস রয়েছে, কত সুন্দর বডি এর, এত সিকিউরিটি গার্ড, তাই হয়তো এর বডি এত সুন্দর। আমি নিশ্চয়ই ভালোবাসার জন্য তাকে চুজ করিনি। তখনই চিৎকার করে মিস্টার চ্যান উঠে পড়ে, আর সে বলে, এটা আমি কোথায় আছি? সে তো তার কাছে এসে তার মুখ দেখছিল। তো সে বলছিল, তোমাদের মুখ চোখকে রবার দিয়ে মুছে দিয়েছে, তোমাদের মুখে তো চোখ নাক কিছুই নেই। তো সে বলছিল, তার মুখে চোখ নাক সব কিছুই আছে, আসলে তোমার ফেস ব্লাইন্ডনেস হয়ে গেছে। তো কিম ভাবছিল, স্মৃতিশক্তি হারানোর সাথে সাথে ফেস ব্লাইন্ডনেস, এর তো আমার থেকেও বেশি ব্যান্ড বেজে গিয়েছে। কিন্তু সে তো খুব অবাক হয়ে তার খুব কাছে এসে তাকে দেখতে শুরু করেছিল। তোমার মুখের ফিচার্স মানে চোখ নাক কেন আছে? তো সে বলছিল, থ্যাংক ইউ, তোমারও তো আছে। ওরা সবাই বলছে তুমি নাকি আমার হাজব্যান্ড, তুমি কি এই কথায় বিশ্বাস করছো? তো মিস্টার চ্যান বলছিল, হ্যাঁ আমার ভরসা আছে, নিশ্চয়ই আমাদের ভাগ্য কানেক্টেড আছে। এরপরে সে ব্লাসিং করতে শুরু করেছিল। এরপরে সিস্টার এলো, আর সে বলছিল, দেখো এরা কত রোমান্টিক। এরপর ব্রাদার বলে, চলো আমি তোমাকে তোমার আঙ্কেলের ঘরে নিয়ে যাচ্ছি। তো কিম বলে, এরা বলছে শুধুমাত্র আঙ্কেল নাকি আমাদের একমাত্র রিলেটিভ ছিল, আর বর্তমানে সেও এই দুনিয়ায় আর নেই, এখন আমরা দুইজন অনাথ। তো সে তার মাথা ধরে তার কাঁধের উপর রেখে দেয় আর তাকে কমফর্ট করতে শুরু করেছিল। ওদিকে আমরা দুইজন মাফিয়া ফ্যামিলির বসেদের দেখতে পাই। কিমের ড্যাড খুব রেগে বলছিল, যদি আমার মেয়ের একটু কোনো কিছু হয় না, আমি এই শহরের সমস্ত মাফিয়া ফ্যামিলির নাম নিশানা মিটিয়ে দেবো। আমার ওয়াইফ অল্প বয়সে মারা গিয়েছিল, আর আমার মেয়েই আমার কাছে অমূল্য সম্পদ। তখন মিস্টার চ্যানের ড্যাড মিস্টার লি বলছিল, আমার ছেলেও তো একমাত্র, আর আমার ছেলেও আমার জন্য অমূল্য সম্পদ। আমার ওয়াইফ এত চিন্তা করছে যে কিনা সে ঘরে বেহুশ হয়ে গিয়েছে। এই সব কিছু তোমার মেয়ের ভুল, কারণ ও গাড়িতে বসতেই আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার মেয়ের তো মাথার সমস্যা আছে, তাই তো তাকে কেউ বিয়ে করতে চায় না। তো কিমের ড্যাড মানে মিস্টার ন্যানের অনেক রাগ হয়, আর সে বলে, খবরদার আমার মেয়ের সম্পর্কে আর যদি একটা কথা বলো তো। সে একটা সম্মানীয় কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে, আর সে সব কিছুতেই যোগ্যতা রাখে। তোমার ছেলে হয়তো মূর্খ, কিছুই জানে না। তো মিস্টার লি বলছিল, আমার ছেলে তো অনেক বড় বিজনেস টাইকুন, সে তো 19 বছর বয়সে বিজনেস সামলে নিয়েছিল। পুলিশের লোকটা বলছিল, এখনও তোমাদের ছেলে মেয়েদের পাওয়া যায়নি, তাদের মিসিং নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। তো মিস্টার ন্যান অর্ডার দেয়, শহরের কোনায় কোনায় যেন আমার মেয়ের মিসিং নোটিশ পাওয়া যায়, তাতে যদি কোটি টাকা খরচা হয় তো হোক। তো মিস্টার লি শো আপ করে বলে, আমার ছেলেকে খোঁজার জন্য যত কোটি লাগে লাগিয়ে দাও। মিস্টার ন্যান বলে, ফটোতে এটাও লিখবে,
আমার মেয়ে অনেক বেশি সুন্দর আর অনেক ট্যালেন্টেড, যে তাকে খুঁজে দিতে পারবে তাকে লাক্সারি কার গিফট করা হবে। তো মিস্টার লি বলছিল আমার ছেলের নোটিশেও লিখে দেবে আমার ছেলে অনেক বেশি ইন্টেলিজেন্ট, আর যে তাকে খুঁজে দিতে পারবে তাকে একটা ভিলা গিফট করা হবে। তো পুলিশ দুটো ভাবছিল কাউকে খোঁজার কথা বলছে নাকি তারা শুধুমাত্র নিজেদের টাকা আর পাওয়ারে শো অফ করছে। ওদিকে তো মিস্টার চ্যান আয়নাতে নিজের মুখ দেখতে পাচ্ছিল না, কিন্তু কিম তো তার দিকেই তাকিয়েছিল। হাজবেন্ড, তোমার জলাইন এতটাই সাফ যে কোনো জিনিসকে তো দুভাগে ভাগ করে দিতে পারবে। এরপরে সে তার খুব কাছে চলে আসে আর ভাবে মনে হয় কিস করতে চলেছে, সে এত ফাস্ট। আর সে তো কিসের জন্য পাউড বানিয়ে নিয়েছিল, কিন্তু মিস্টার চ্যান তো তার চোখ খুলে দেখতে শুরু করেছিল। তোমার চোখে তো আমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। তো সে খুব রেগে বলছিল তুমি আমার চোখের মণিটাকে তোমার ড্রেসিং মিররের মতো করে ব্যবহার করছো। এরপরে সে তাকে মেরে নিচে ফেলে দেয়। সে তো বেহুশ হয়ে কিমের নাম নিচ্ছিল। এরপর সে উঠে বলে আমি তোমার সিক্রেট জানতে পেরেছি, আসলে তুমি ছেলেদের পছন্দ করো। তো সে বলে এটাই হতে পারে না। তখন সে বলে তবে তুমি সারা রাত ওই কিম নামের ছেলেটার কেন নাম নিচ্ছিলে? তুমি কোনো একটা ছেলের সাথে রোমান্স করতে চাইছো? আমার বিয়েটা তো পুরো বরবাদ হয়ে গেছে, আমার তো কপাল খারাপ। তো সে বলছিল তুমি তো একজন ন্যানি, তুমি কি জানো? তো কিম বলছিল তুমি কি জানো আমার মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক বডিগার্ড আর লাক্সারি কার আমার আশেপাশে আছে, আর আমার কাছে অনেক বড় বড় বাংলো বাড়ি আছে, আর সবাই আমাকে মিস বলে। তো মিস্টার চ্যান বলছিল এর মানেটা কি? তো সে বলছিল নিশ্চয়ই আমি কোনো ধনী পরিবারের মেম্বার হব, একজন মহান ন্যানি, তাই তো এত বড় বড় দৃশ্য দেখতে পাচ্ছিলাম। তো মিস্টার সেন বলছিল তোমার মধ্যে এত অ্যাটিটিউড, আমার মনে হয় তুমি হয়তো কোনো বিগড়ে যাওয়া খরচ ইয়ং লেডি হবে। কিন্তু সে তো তার পা দিয়ে তার অ্যাসের উপরে টাচ করছিল আর বলছিল এ কত হট। আর সে বলছিল আমি তো শুধুমাত্র একে দেখতে পারি, কিছু তো করতে পারবো না। তো মিস্টার সেন বলে আমি ছেলেদের পছন্দ করি না। তো সে লাথি মেরে বলে আমি কিভাবে মানবো? তুমি এত হট আর হ্যান্ডসাম, তোমার বডি টডি আছে, তবে তুমি কিছু করছো না কেন? তো সে বলছিল আমি একদম অরিজিনাল ছেলে, বলো কিভাবে প্রমাণ দিতে হবে। তো সে বালিশটাকে সরিয়ে দিয়ে বলে আমি কিভাবে বলবো, কিভাবে প্রমাণ করবে? এরপরে সে নিজের ড্রেস নিচে করতে শুরু করেছিল। এরপরে সে বলছিল তুমি নিজেই ভাবো। তো মিস্টার সেন তার মাথা ধরে কিস করে নেয়। এরপরে তো কিম অবাক হয়ে যায়, তাকে রিটার্ন কিস করতে থাকে। সে তো বেচারা মিস্টার চ্যানকে ছাড়ার নাম নিচ্ছিল না। সেই টাইমে তারা দুইজন ভেতরে আসে আর তাদেরকে দেখে নেয়। সকাল সকাল উঠেই কিসিং শুরু করে দিয়েছে। তো তার হাজবেন্ড বলছিল আমিও করবো। তো সে তাকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। সকাল সকালে সব কি শুরু করেছো? ব্রাশ করেছো? ঠিক আছে তোমরা কন্টিনিউ করো। বেচারা তো বালিশ ধরে রেখেছিল। এরপরে ব্রাদার ইনল আর সিস্টার ইনল তাদেরকে তাদের আঙ্কেলের ঘরে নিয়ে আসে। কিম তো ভয় পেয়ে গিয়েছিল। কিম ভাবছিল এ তো সেকেন্ড আঙ্কেলের ঘর কম, এ তো সার্কাস সেন্টার লাগছে। এমনকি সেখানকার একটা লোকাল গুন্ডা সেই ঘর কবজা করে নিয়েছিল। মরার আগে ওই বুড়ো 5,000 টাকা ধার নিয়েছিল। 3 মাসে সুদ সমেত 50,000 টাকা হয়ে গিয়েছে। তাই এখন তার ঘর আমার হয়ে গিয়েছে। তো মিস্টার চ্যান বলছিল তুমি ইলিগাল কথা বলছো। এরপরে তারা সেকেন্ড আঙ্কেলের সাইন করা পেপার দেখিয়ে দেয়। তো কিম বলছিল সেকেন্ড আঙ্কেলের নাম কি জেব্রা ছিল? তখন সিস্টার ইনল বলে না তো। তো তাদের মিথ্যাটা সেখানেই ধরা পড়ে গিয়েছিল। তখনই তারা ওদেরকে ভয় দেখাতে থাকে আর বলে আমরা এখান থেকে যাচ্ছি না। তো মিস্টার চ্যান বলছিল আমি তো তোমাদের মধ্যে কারোরই মুখ দেখতে পাচ্ছি না, তোমাদের মধ্যে বসকে সামনে এগিয়ে আসো। তো মেন গুন্ডা বলছিল অন্ধ আছিস নাকি, আমি হলাম বস। তো মিস্টার চ্যান বলে থ্যাংক ইউ বলে তাকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়। সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু কিম ইমপ্রেস হয়ে যায়। এরপরে গুন্ডারা কিমকে ধরে ফেলে। তো সেও তাকে মেরে নিচে ফেলে দেয়। বাকি গুন্ডারাও তার উপর অ্যাটাক করতে শুরু করেছিল। এরপরে মিস্টার চ্যান চিৎকার করে ওয়াইফ, ওদিক থেকে সেও চিৎকার করে হাজব্যান্ড, কারণ দুই দিক থেকেই অ্যাটাক হচ্ছিল। এরপরে আর কি দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলে সেই গুন্ডাগুলোকে অনেক বেশি মারধর করে। এই অ্যাকশনের সাথে তাদের রোমান্স চলছিল। সে তো তাকে কোলে তুলে ঘোরাতে থাকে আর সমস্ত গুন্ডারা নিচে পড়ে যায়। আর সেখানকার লোকেরা ভাবতে থাকে শহরের লোকেরা এত ভয়ানক হয়ে থাকে, আমরা শান্তিতে গ্রামে চাষবাসই করে নেব। তারা দুইজন তো গুন্ডাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তো মিস্টার চ্যান বলছিল ওয়াইফ তুমি কিভাবে ফাইটিং শিখেছো? তো সে বলছিল আমি তো নিজেও জানি না। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সে তো মিস্টার চ্যানের ফটো লাগিয়ে বক্সিং করতো আর বলতো আমি তোমায় ছাড়বো না। এরপর সে বলে মনে হয় আমি তোমার জন্যই ফাইটিং শিখেছি, তোমাকে প্রোটেক্ট করার জন্য। তো মিস্টার চ্যান থেকে হাক করে নেয় বলে ওয়াইফ তুমি কত ভালো। সিস্টার ইনল ব্লাস করছিল আর তার হাজব্যান্ডকে মারছিল। কিম তাদের বলছিল তোমরা আজকের আমাদের ঘরে খাবার খাও, আমি তো ন্যানি ছিলাম, তবে নিশ্চয়ই আমি টেস্টি খাবার বানাতে পারি। এরপরে রাত্রে সবাই বাইরে বসেছিল। সিস্টার ইনল বলছিল তোমার ওয়াইফ কুকিংয়ে এত বেশি ট্যালেন্টেড, এমনটা মনে হচ্ছে সে যেন কিচেনে খাবার বানাচ্ছে না, মনে হয় বম বানাচ্ছে। তো মিস্টার চ্যান বলছিল আমার ওয়াইফ তো রিচ ফ্যামিলির ন্যানি আর সে খুব ভালো কুকিং করবে, আমার তার উপরে ভরসা আছে। এরপরে তো সে সমস্ত খাবার পুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসেছিল। তো সিস্টার ইনল অবাক হয়ে যায় এ কেমন খাবার? তো সে বলছিল আমি এই খাবারের ওপরে আলাদা ফ্লেভার দিয়েছি, ধনী লোকেদের এমনই টেস্ট পছন্দ হয়। এরপর খাওয়া মাত্রই থুতু করে বাইরে ফেলে দেয়। আর সে বলছিল আমাদের মতো গ্রামের মানুষদের ধনী ব্যক্তিদের খাবার অভ্যেস নেই না, এমনিতেও আমি এই খাবার যে ফ্যামিলিকে খাওয়াতাম তারা কি এখনো বেঁচে আছে? এরপরে মিস্টার সেন উঠে দাঁড়িয়ে বলে আমি খাবার বানিয়ে আনছি। তো সে ভাবছিল সিকিউরিটি গার্ড কিভাবে খাবার বানাতে পারে। এরপরে সে উকি মেরে দেখছিল আর সে বলছিল আমার হাজব্যান্ড তো 1 নম্বর সেফ। সিস্টার ইনল বলছিল এবার বুঝতে পারছি ওয়াইফস কেন অন্য লোকের হাজব্যান্ডকে পছন্দ করে, ফাইটিংয়ের দিক থেকেও ভালো, কুকিংয়ের দিক থেকেও সে ভালো। এরপরে সে নিজের হাজব্যান্ডকে মারতে থাকে। তো সে বলছিল আবার আমি কি করলাম? তো সে বলছিল এটাই তো তোমার প্রবলেম, তুমি কিছুই করতে পারো না। এরপরে সবাই খুব মজা করে খাবার খাচ্ছিল আর বলছিল এই খাবারগুলো তো অনেক বেশি টেস্টি।
তুমি তো অনেক বেশি ট্যালেন্টেড, যদি নিজের রেস্টুরেন্ট খুলে নাও তবে তো লোকেদের ভিড় লেগে যাবে। জানি না তোমাদের দুইজনের মধ্যে আসল নারীকে। কিমকে উদাস হতে দেখে মিস্টার চ্যান তার হাত ধরে বলে, ওয়াইফ আমি তো ফিরে আছি, আমি তোমার জন্য খাবার বানিয়ে দেবো। তো সে ব্লাস করছিল। এরপরে তারা ড্রিঙ্ক করছিল আর সে বলছিল সিস্টার ইন ল ব্রাদার থ্যাংক ইউ। তো সে বলছিল আমি তোমার সিস্টার ইন ল না, আমি তোমার ব্রাদার। তো সে বলছিল সরি আমি মুখ দেখতে পাইনি। তো কিম বলে তোমার ডান দিকে আছে সিস্টার ইন ল আর বাম দিকে আছে ব্রাদার। এরপরে সবাই চেয়ার্স করে আর ড্রিঙ্ক করতে শুরু করে। সিস্টার ইন ল বলছিল তোমরা যদি প্রত্যেক দিন ধনী ব্যক্তিদের খাবার বানাও তবে তো এইভাবে তোমাদের সংসার চলবে না। আমি তোমাকে টিপস দিচ্ছি, একটু কম লবণ তেল ব্যবহার করো আর কোনো কিছু ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলোকে রিইউজ করে নিও, এইভাবে 2 টাকা বাঁচাতে পারবে। মিস্টার চ্যান বলছিল আমার ওয়াইফে টাকা বাঁচানোর প্রয়োজন নেই, ওয়াইফ তুমি শুধুমাত্র খরচ করো কারণ আমি টাকা ইনকাম করব। এরপর সে তার হাত ধরে আর সে স্মাইল করে। সিস্টার ইন ল আবার একবার ব্রাদারের কান ধরে ফেলে, তুমি তো কিছুই পারো না, চলো ঘরে গিয়ে তোমায় শেখাচ্ছি। কিম বলছিল যদিও আমরা অনেক গরিব তবুও আমাদের জীবনে অনেক শান্তি আছে। তো সে বলছিল ওয়াইফ চিন্তা করো না, আমরা সবসময় গরিব থাকবো না, আমি অনেক টাকা ইনকাম করব। তো সে বলছিল আঙ্কেলের এত বড় ঘর তো আছে আমাদের কাছে। তো সে বলছিল যেখানে তুমি থাকবে সেখানেই তো আমার ঘর হবে। এরপরে সে তাকে দেখছিল আর ভাবছিল কত হট। এরপরে তাকে টাচ করতে শুরু করেছিল। সে তো চ্যানের চেস্ট টাচ করতে শুরু করেছিল। সে ধরে ফেলে আর বলে এটা কি করছো? তো সে বলছিল আমি তোমার চোট লেগেছে কিনা চেক করছিলাম। তো সে বলছিল আমার কোথাও চোট লাগেনি। তো সে বলছিল তবু দেখতে তো দাও একবার। তো মিস্টার চ্যান বলছিল তুমি তো একজন ন্যানি, তুমি তো ডক্টর না। তো সে বলছিল আমি তো মাল্টি ট্যালেন্টেড। এর আগে সে কিছু তার সাথে করতে পারতো, তার আগে বজ্রপাত হয়, সে খুব ভয় পেয়ে যায় আর তার ছোটবেলায় তার মমের ফ্ল্যাশব্যাক আসতে শুরু করেছিল। মিস্টার চ্যান তার কানে হাত দিয়ে দেয় আর বলে ভয় পেও না, আর তাকে হাক করে বলে আমি তো আছি তোমার সাথে, আমি সবসময় তোমার সাথে থাকবো। তো সে ভাবছিল এর সাথে থাকলে আমার যন্ত্রণা অনেক কমে যাচ্ছে। এরপরে চ্যান তার গালে কিস করে বলে আমি তোমার উপরে আমার স্টাম্প লাগিয়ে দিল। তো সে বলছে এটা কেমন স্টাম্প, এটা তো বাচ্চাদের খেলা মনে হচ্ছে। তো সে তার মুন্ডু ধরে তাকে লিপ কিস করতে শুরু করে। এরপরে তাকে বেডে শুইয়ে দিয়ে বলে আমি তোমার উপর অনেক চ্যাপ্টার লিখতে চাই। তো এরপর দুইজন কিসিং করতে থাকে আর রোম্যান্স করতে থাকে। সে তাকে হাক করে শুয়েছিল। মিস্টার ন্যান তো এত বেশি দুঃখী ছিল সে খাবার খাচ্ছিল না। আমার মেয়ে তো সবসময় নাম্বার 1 শেফের কাছে খাবার খেয়ে আসছে আর নরম গদিতে শুয়ে আসছে, জানি না বাইরে কিভাবে আছে কিভাবে খাচ্ছে। কিন্তু ওদিকে তো কিম খুব মজা করে গিলছিল, এত খালি জায়গা পড়ে আছে, এখানে আমরা সবজি চাষ করতে পারি। এরপরে মিস্টার চ্যান তাকে রিং পরিয়ে দেয়। আমার ওয়াইফ তোমার হাতে রিং থাকা খুব জরুরি, এখন তো আমি শুধুমাত্র এটাই অ্যাফোর্ড করতে পারি, এরপরে আমি তোমাকে অনেক দামি রিং এনে দেবো। সে তো সঙ্গে সঙ্গে তাকে হাক করে নেয় আর সে বলছিল আমার কাছে তো দুনিয়ার বেস্ট হাজব্যান্ড আছে। মিস্টার সেন চলে যেতে সে বলছিল এবার থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য সেভিং করব। এরপরে সে জিনিসপত্র গোছাতে থাকে, 2 টাকা তো বাঁচবে। এরপরে সেখানকার ড্রোনে রেকর্ড হয়ে গিয়েছিল। ওদিকে তো 2 মাফিয়া ফ্যামিলির ড্যাড তার টিমের লোকেদের উপর খুব ভড়কেছিল, এত মাস হয়ে গেছে তবু তোমরা আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছ না। ইনভেস্টিগেশন টিম বলছিল যদি আপনারা একসাথে কাজ করেন তো 2 জন একসাথেই বলে একদম না। তখনই তারা 2 জন জানতে পারে তারা গ্রামে রয়েছে। এদিকে সেই গুন্ডারা জেসিপি নিয়ে আঙ্কেলের ঘর ভাঙার জন্য আসছিল। কিমকে খুব রেগে যেতে দেখে তার খুব ভয় পেয়ে গিয়েছিল। বস এই মেয়েটা অনেক বেশি ভয়ানক। তো বস কিছু বলার আগেই সে বলছিল তোমরা আমাদের ঘরের সামনে জেসিপি রেখেছো, 1 সেকেন্ড রাখার জন্য 5 টাকা করে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে তাই 600 টাকা দাও, তাড়াতাড়ি পেমেন্ট করো। আর এই যে নয়েজ পলিউশন করলে তার জন্য পুরো 1000 টাকা দেবে। আর দেখো আমাদের সবজির বাগানটাও খারাপ করে দিয়েছো, 150 তার জন্য দিতে হবে। তো বলো ক্যাশে দেবে না অনলাইনে দেবে? তো বস ইশারা করতে এই চামচা টাকা দিয়ে দেয়। আর তারা বলছিল আমরা তো গ্রামের ভালোর জন্যই তোমাদের ঘর ভাঙছি। মিস্টার চ্যান তাকে ধরে বলছিল তবে আমরা ওর ঘরে থেকে যাবো। তখন সে বলছিল আমার ঘরে কেন? তখন সে বলে তুমিই তো বললে সবার ভালোর জন্য আমাদের ঘর ভাঙছো, তবে কি তুমি আমাদের 2 জনকে রাস্তায় ফেলে রাখতে পারবে? তো সে খুব রেগে গিয়ে তার উপরে অ্যাটাক করতে শুরু করে। তখন ব্রাদার ইনলো আর সিস্টার ইনলো তাদের সাথ দিতে শুরু করেছিল, কিন্তু সে তাদেরকে ধরে ফেলেছিল। তুমি এমন ভাব করছো তুমি জানো একটা ধনী বাপের মেয়ে। তো কিনকিন বলছিল কে বলেছে আমি না, সত্যি কথা বলতে আমি আমার রিয়েল আইডেন্টিটি লুকিয়ে রেখেছি, আমি একটা মাফিয়া ঘরের মেয়ে। সবাই তো পুরো অবাক হয়ে যায়। আর মিস্টার চ্যান বলছিল ওয়াইফ এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তো সে বলছিল বাস অ্যাক্টিং করতে থাকো। তো সেও বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। গুন্ডাগুলো বলছিল আমাদের উল্লু বানানো হচ্ছে। এরপরে তারা যখন অ্যাটাক করতে চলেছিল তখনই সেখানে লাক্সারি কারের এন্ট্রি হয় আর সেই গাড়ি থেকে বের হয় শহরের 2 বড় মাফিয়া। কার এত বড় সাহস যেখানে আমার বাচ্চাকে বুলি করছে? তারা 2 জন তো নিজেরাই অবাক ছিল, এরা আবার কারা? তো মিস্টার চ্যান বলছিল মনে হয় তারা ব্রাদার ইনলো আর সিস্টার ইনলোর প্যারেন্টস হবে, তাদের 2 জনকেও তাদের মতো ব্লাড দেখাচ্ছে। সেই মাফিয়াদের দেখে তো সেই গুন্ডাগুলোর ভয় ফেটে যাচ্ছিল আর তাদের পায়ে ধরতে শুরু করেছিল, কিন্তু বডিগার্ডস তাদের তো মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারা 2 জন বসে বসে সব তামাশা দেখছিল আর কত সুন্দর শো ছিল বলে তালি বাজাতে শুরু করে। 2 জন বাবা ছুটে গিয়ে তাদের বাচ্চাদের হাক করে, জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তো মিস্টার চ্যান বলছিল আপনারও কি ফেস ব্লাইন্ডনেস আছে? তো কিম ওদিকে বলছিল আঙ্কেল আপনি ভুল বুঝেছেন। তখন ড্যাড বলে তুমি আমার মেয়ে কিম ঘরে চলো। সে বলছিল ভুল বুঝেছেন, আমার নাম তো মিলি। তখন সে বলছিল তোমার ছোটবেলার শত্রু মিস্টার চ্যানের সাথে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখনই তার সবকিছু অল্প অল্প মনে পড়তে শুরু করে। মিস্টার চ্যান আমাকে স্কুল লাইফে কত জ্বালিয়েছিল, আমার ডায়েরি পড়ে সবাইকে শুনিয়ে দিয়েছিল, আমার ছবি ব্ল্যাকবোর্ডে টাঙিয়ে দিয়েছিল। তার তো পুরো শখ লেগে যায় কারণ তার তো সবকিছু মনে পড়ে গিয়েছিল। আমি আমার চিরশত্রুর সাথে বিয়ে করে নিয়েছি, এমনকি তার সাথে ইন্টিমেট হয়ে গিয়েছি।
এরপর সে খুব চিন্তায় বলে, ড্যাড আমাকে ঘরে নিয়ে চলো। এরপর সে বলে, এমন করো, আমাকে আন্টার্কটিকায় নিয়ে চলো। না, আমাকে মঙ্গল গ্রহে নিয়ে গেলেও চলবে, যেখানে খুশি নিয়ে চলো, সেখানে যেন এই মিস্টার চ্যান না থাকে। ওদিকে মিস্টার চ্যানের ড্যাড তাকে ফটো দেখিয়ে মনে করানোর চেষ্টা করছিল, এ মিলি না, এ হলো তোমার ছোটবেলার শত্রু, এর নাম হলো কিম। তো সে বলছিল, ওয়াইফ তো কত বিউটিফুল। তো ড্যাড বলছে, তোমার স্মৃতিশক্তি কেন ফিরে আসছে না? তো চ্যান বলে, তুমি আসলে কে? তো ড্যাড বলছিল, আমি হলাম তোমার ড্যাড। তো সে বলছিল, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তো তোমার মুখ দেখতে পাচ্ছি না, পুরো ব্লার দেখাচ্ছে। সকালে যে কচুটা খেয়েছি সেটাও দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমার মুখ তার থেকেও বেশি ব্লার দেখাচ্ছে। তো ড্যাড অবাক হয়ে বলে, তুমি তোমার বাপকে চিনতে পারছো না? তো সে বলছিল, আমি তো নিজেকেই চিনতে পারি না, আমি শুধুমাত্র আমার ওয়াইফকে চিনি। এরপরে তাকে হাক করতে শুরু করেছিল আর বলছিল, ওয়াইফ। তো সে বলছিল, ছাড়ো আমাকে, ওয়াইফ বলো না। তো সে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আমার ওয়াইফ। পেছন থেকে মিস্টার লি তাকে মেরে বেহুশ করে দেয়। এরপরে দুইজনের বাবা তাদের নিজেদের বাচ্চাদের নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত দুই মাফিয়া ফ্যামিলির বাচ্চাদের খুঁজে পাওয়া গিয়েছে। এরপরে সে বেস্টির সাথে যাচ্ছিল। তো জিয়ান তার ফাইল উঠিয়ে বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আমি তোমার পিয়ন্সি। তো কিম অ্যাক্টিং করতে শুরু করে, সত্যি যদি আমাকে ভালোবাসো তো আমাদের শপিংয়ের পেমেন্ট করে দাও। তো সে বলে, এখন তো টাকা নেই। তখন সে বলে, তবে হয়তো আর কোনোদিন আমাদের মিলন হবে না। তো জিয়ান ভাবছিল, একবার আমার ওর সাথে বিয়ে হয়ে যাক, এরপরে তো তার সমস্ত টাকা আমার হয়ে যাবে। তখন সে বলে, ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি। ওদিকে তো মিস্টার চ্যান চিৎকার চেঁচামেচি শুরু করে রেখেছিল আর বলছিল, আমি আমার ওয়াইফের কাছে যাব। গার্ডস তাকে ধরে রেখেছিল আর ড্যাড চিৎকার করছিল আর বলছিল ওই মেয়েটার জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। এরপরে তাকে ঘরে লক করে দেয়, কিন্তু সে তো তার মমকে চিনতে পারছিল না। আর সে বলছিল, সরি, আমি শুধুমাত্র একটা চেহারাই চিনতে পারি। মম বলছিল, আমি জানি সে হয়তো কিম হবে। এরপরে তাকে বাইরে পালিয়ে যাবার রাস্তা বলে দেয়। ওদিকে কিম শপিং করার বাহানা করে জিয়ানের ড্রেস খোলায় আর তা বাইরে ফেলে দেয়। সে তো ড্রেস না পরে একটা বক্স নিয়ে শপিং মলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, সবাই তার ভিডিও বানাচ্ছিল আর মজা করাচ্ছিল। এরপরে সে বলছিল, তবে তোমার স্মৃতিশক্তি হারায়নি, তুমি নাটক করছিলে। কিম বলছিল, তোর মতো নির্লজ্জের জন্য এটাই উচিত শিক্ষা। এরপরে সে বলছিল, আমিও সবাইকে বলে দেবো যে কিনা তুমি একটা গ্রামের ছেলেকে বিয়ে করেছিলে আর হাজব্যান্ড করে তার সাথে ছিলে। এত বড় মাফিয়া ফ্যামিলির মেয়ে একটা গরিবকে বিয়ে করেছিল। এর আগেই তার গায়ে হাত তুলতো। মিস্টার চ্যান এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে, ওয়াইফ। সবাই তো অবাক হয়েছে আর বলে, এ ওর হাজব্যান্ড। মিস্টার চ্যান বলছিল, ওয়াইফ, আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। বেশটি তো অবাক হয়েছে, তোমরা দুজন তো শত্রু ছিলে, তাই না? জিয়ান শখ হয়েছে আর বলে, তুমি তো সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছিলে, তবে সে মাফিয়া ফ্যামিলির ছেলে চ্যান কি করে হয়ে গেল? মিস্টার চ্যান তো খুব রেগে গিয়ে তাকে মারতেই চলেছিল, কিন্তু তার আগেই সিকিউরিটি গার্ড তাকে টেনে নিয়ে যায়। বেশটি খুব রেগে যায় আর বলে, তুই আমাকে বলিসনি? তখন সে বলছিল, আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল না, আমি তো তাই জানতাম না মিস্টার চ্যান বলে। তো সে বলছিল, আমি মিস্টার চ্যান না, আমি হলাম ওর হাজব্যান্ড মিন, আমি একজন সিকিউরিটি গার্ড আর ও একজন ন্যানি। তো সে বলছিল, শাট আপ। তো বেশটি বলছিল, তোমাদের দুজনে তো ট্র্যাজিক লাভ স্টোরি চলছে, কতটা কিউট তোমাদের লাভ স্টোরি, ড্রামার মতো। বলো তোমরা গ্রামে কি করতে? তো মিস্টার চ্যান বলছিল, প্রতিদিন সকালে সে আমার অ্যাপ টাচ করতো। তো সে তার মুখের উপর হাত রাখতে শুরু করেছিল, কিন্তু সে তো তাকে ধরে ফেলে। আর সে বলে, রোজ রাত্রে আমার উপর স্টাম্প লাগিয়ে থাকে, সারা রাত আমাকে কিসেস করতে থাকে। তো সে বলছিল, খবরদার, এর আগে যদি কিছু বলো তো। এরপরে তাকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপরে সে বলছিল, অ্যাক্টিং কেন করছো, তুমি তো মিস্টার চ্যান। তো সে বলছিল, না তো ওয়াইফ, আমি তোমার হাজব্যান্ড মিন। ওই লোকগুলো আমাকে একটা বড় ঘরের মধ্যে লক করে রেখেছিল, ছয় সার্পেন্ট আমার আশেপাশে ঘুরতে থাকে, টেস্টি খাবার দেয়, কিন্তু তোমাকে ছেড়ে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তখন সে বলে, তোমাকে দেখাতে এসছো তুমি আসলে কতটা ধনী। চ্যান বলছিল, কই না তো, আমি শুধুমাত্র তোমাকে এটাই বলতে এসেছি, আমার ঘর তো তোমার সাথে, আমি তো তাদের মুখটাও দেখতে পাই না। এই দুনিয়াতে শুধুমাত্র আমি তোমার মুখ দেখতে পাই, যেখানে তুমি নেই সেখানে আমার ঘর নেই। আমার বড় ঘর, ছয় সার্পেন্ট, ভালো খাবার কিছুই চাই না, আমার শুধুমাত্র তোমাকে চাই। গ্রামে আমরা কত খুশি ছিলাম। তো সে ভাবছিলিস, এ যদি মিস্টার চ্যান না হতো। তত সময় সেখানে তার ড্যাড চলে আসে। এরপরে সে বলছিল, আমার ছেলের প্রবলেম রয়েছে আর তুমি তাকে এক সাইডে নিয়ে এসে ব্রেন ওয়াশ করছো। কিম বলে, সে তো নিজে থেকেই আমার কাছে এসেছে। এরপরে সে যখন তাকে নিয়ে যাচ্ছিল, সে তো যেতে চাইছিল না আর বলছিল, তুমি যে আমার ড্যাড, আমি এই বিষয়টাই শিওর না, আর এই যে আমার ওয়াইফের জন্য আমি পুরো শিওর আছি। ড্যাড তো খুব রেগে যায় আর বলে, তুমি আমাদের বাবা ছেলের মধ্যে লড়াই করাচ্ছ। এরপরে সেও অ্যাক্টিং করতে শুরু করে, আরে তুমি শুনে নিয়েছো, এমনটা নয়, আমি তোমাকে ভালোবাসি না, আসলে তোমার ড্যাড আমাকে পছন্দ করে না। এরপর সে কান্নার অ্যাক্টিং করতে শুরু করেছিল। এরপরে সে বলছিল, আমি কিম না মানে মিলি, সবসময় শুধুমাত্র আমার হাজব্যান্ডকেই ভালোবাসি, আমার হাজব্যান্ডকে আমি কখনোই ছাড়বো না, আমি তো ছেড়ে দিই তো আমার উপরে বজ্রপাত হয়ে যাক। এরপর উপর দিকে দেখছিল আর বলছিল, দেখো এখনো বজ্রপাত হয়নি। এরপর সে বলছিল, ওয়াইফ, ভয় পেও না, খারাপ হলে কি আর হতে পারে, আমরা গ্রামে গিয়ে থাকবো আর আমি তোমাকে সাপোর্ট করব। তখন সে বলছিল, কেননা তুমি আমার ঘরে ঘর জামাই হয়ে থাকো, তবে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমার তো ড্যাড বলছিল, আমার ছেলের মাথার প্রবলেম হয়ে যেতে পারে, তবে সে এতটা বোকা না, তোমার কি মনে হয় সে ঘর জামাই হওয়ার জন্য রাজি হয়ে যাবে? তো মিস্টার চ্যানের সঙ্গে সঙ্গে বলে, আমি তো রাজি আছি। ড্যাড তো অবাক হয়ে যায় আর সে থেকে কোমর ধরে নিয়ে চলে যাচ্ছিল। সে যাওয়ায় মিস্টার ন্যান তো অনেক রেগে গিয়েছিল। তো সে বলছিল, ড্যাড তুমি নিজে একটু ভাবো, লি ফ্যামিলির একমাত্র ছেলে, যে কিনা এত বড় বিজনেস টাইকুন, সে দিন রাত তোমার চাকরের মতো হয়ে থাকবে আর তোমাকে ড্যাড বলে ডাকবে, তবে তোমার কতটা তারিফ হবে, আর ওর ড্যাডের মুখটা তো দেখার মতো হবে। ড্যাড বলছিল, কথাটা তো ঠিক বলেছ, তবে একটা বিষয় ক্লিয়ার করে দিই, কিছু রুলস আছে, একে আমার পরিষেবা দিতে হবে আর আমাকে ড্যাড বলে ডাকতে হবে। আরে কোথায় চলে গেল এ?
দেখেছো কতটা রুডে, মনে হয় পালিয়ে গিয়েছে। তখন উকি মেরে দেখে সে তো কিচেনে খাবার বানাচ্ছিল। তো সে বলছিল এ তো প্রফেশনাল শেফের কাজ শুরু করে দিয়েছে। মিস্টার চ্যান তার ফাদার ইন লকে খুশি করার জন্য অনেক ডিশ বানিয়েছিল। তো সে বলছিল কিম গার্লিক খায় না, তো আমিও খাবো না, আমি সমস্ত খাবার আমার ওয়াইফের পছন্দ মতো বানিয়েছি। ড্যাড বলছিল তুমি কি করে জানো? তো সে বলছিল তার খাবার সময় গ্রামে আমি সবসময় তাকে নোটিস করতাম, যা কিছু ওর পছন্দ না খাবার সময় মুখ ফুলিয়ে থাকে, আর যেগুলো পছন্দ সেগুলো স্মাইল করে খায়। ড্যাড বলছিল তোমার দৃষ্টিশক্তি তো অনেক ভালো। সে ওয়াইন নিতে যাচ্ছিল, তখনই সে উঠে বাটলারকে বলে ড্যাড আমি তোমাকে ড্রিঙ্ক সার্ভ করছি। ড্যাড খুব রেগে যায় আর বলে বাটলারকে ড্যাড কেন বলছে? তো কিম সঙ্গে সঙ্গে উঠে পড়ে বলে এর ফেস ব্লাইন্ডনেসের সমস্যা আছে, সে আমাকে ছাড়া আর অন্য কাউকে চিনতে পারে না। এরপরে সে ড্যাডকে সরি বলে আর ড্রিঙ্ক করে। পরের দৃশ্যে সে বলে আমি ঘরের সমস্ত কাজ করে দিয়েছি, ড্যাড তুমি রেস্ট করো, আমি ওয়াইফের সাথে শুতে যাচ্ছি। ড্যাড তো খুব রেগে যায় আর বলে ওই আমার মেয়ের হাত ছাড়। তো সে বলছিল ড্যাড চিন্তা করার দরকার নেই, আমি এখন ইয়ং আছি আর আমার হেলথ খুব ভালো, আর আমরা গ্রামে তো অনেকবার করেছি। ড্যাড তো খুব রেগে গিয়ে বন্দুক নিয়ে আসে আর চিৎকার করে তার উপরে বন্দুক তাক করে ধরে। কিম তাকে থামায় আর বলে ড্যাড আজকে রাত্রে তো এ গেস্ট রুমে থাকবে। কিন্তু চ্যান বলছিল আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। তো তাকে ইশারা করে। তো সে বলছিল ঠিক আছে ওয়াইফ, বুঝতে পেরেছি। এরপরে রাত্রে কিমের ঘুম আসছিল না, মনে হয় আমার তার সাথে সব অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু সে তো মিন না মিস্টার চ্যান। যখনই গেট খোলে সে তো গেটের সামনে ব্ল্যাঙ্কেট নিয়ে গেটের বাইরে বসে বসেই ঘুমোচ্ছিল। এরপরে উঠে পড়ে আর বলে ওয়াইফ তোমার কিছু দরকার আছে, আমি কি নিয়ে আসবো? তো সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তো সে বলছিল তুমি রাত্রে শোয়ার সময় কম্বল ফেলে দাও, তবে তোমার উপরে কম্বল চাপিয়ে দেবে কে, যদি তোমার ঠান্ডা লেগে যায়। সেই কারণেই তো আমি এখানে বসেছিলাম, আর শহরে ভালো সিকিউরিটিও থাকে না, তাই গেটের সামনে বসে তোমাকে প্রোটেক্ট করছিলাম। তো সে বলছিল ভেতরে শুতে চলে আসো। সে তো ব্লাস্ট করছিল। এরপরে সে যখন খুশি হয়ে ভেতরে যাচ্ছিল কম্বল নিয়ে, ড্যাড তো তার উপরে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। পরের দিন মিস্টার লিয়া আসে আর বলে আমার ছেলেকে ছেড়ে দাও। ড্যাড বলছিল কে তোমার ছেলে? সে তো আমাদের ফ্যামিলির সান ইন ল। এরপরে দুইজন তর্ক করতে শুরু করে দেয়। আসলে তারা দুইজন 20 বছর আগে পার্টনার ছিল, কিন্তু কন্ট্রাক্টের জন্য তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। তারা দুইজন উকি মেরে সবকিছু শুনছিল আর দেখছিল। মিস্টার লি বলছিল আমার ছেলেকে আমাকে ফেরত দিয়ে দাও। ড্যাড বলছিল যদি না ফেরত দেই তো মিস্টার লি বলছিল তোমার জিনিসপত্র যে রাস্তা থেকে আসে আমি সেই রাস্তা বন্ধ করে দেবো। তখনই মিস্টার চ্যান এসে বলে ড্যাড ইম্পোর্ট করার জন্য আমি নতুন রাস্তা বানিয়ে দিয়েছি। ড্যাড তো তার প্রতি পুরো ইমপ্রেস হয়ে গিয়েছিল আর বলছিল আমার সান ইন ল তো কামাল করে দিয়েছে। মিস্টার লি তো মুখ বন্ধ হয়ে যায়। এরপর সে বলছিল ড্যাড তুমি ঘরে চলে যাও, কারণ এখানকার সব কিছু আমি বাঁচিয়ে নেবো, পরের বার তুমি ভালোভাবে রেডি হয়ে এসো। তো মিস্টার লি খুব রাগ করে সেখান থেকে চলে যায়। সে বলছিল তুমি তোমার বাবার সাথে এমন ব্যবহার কীভাবে করতে পারো, তুমি কি ভয় পাচ্ছ না? সে তোমাকে নিজের ছেলে বলে আর মানবে না। তো সে বলছিল আমি ন্যান ফ্যামিলিরও সান ইন ল হতে আসিনি, আমি তো এই ঘরের ছেলে হতে এসেছি, আর একটা ছেলের কর্তব্য তার বাবাকে সাহায্য করা। তো ড্যাড বলছিল শেখো এর কাছ থেকে, কতটা বুদ্ধিমান সে। কিম তো পুরো অবাক হয়ে যায়, এ তো আমার বাবাকে আমার থেকেও বেশি ইমপ্রেস করে দিয়েছে। এরপরে কিমের আঙ্কেল এসে তার বাবার সামনে কান্না করতে শুরু করেছিল। আসলে সে জুয়ায় অনেক টাকা হেরে গিয়েছিল, তাই তো সে আরও টাকা চাইতে এসেছিল। সে তো অনেক বেশি নাটক করছিল। যখন আমার সিস্টার বেঁচে ছিল সে আমার কত খেয়াল রাখতো। আসলে সে কিমের মমের ব্রাদার ছিল, আর সে বারবার ইমোশনাল গেম খেলে তার মমের নাম নিয়ে টাকা নিত তাদের কাছ থেকে। মিস্টার চ্যান উঠে দাঁড়ায় আর তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপরে একদম চুপচাপ বসে পড়ে। তো সে বলছিল আমাকে লাথি মারলে? মিস্টার চ্যান বলছিল সরি আমার ফেস ব্লাইন্ডনেস আছে, তাই আমি মনে করেছি কোনো ভিখারি এসছে হয়তো। আঙ্কেল আবার একবার কান্না করার নাটক করতে থাকে। মিস্টার সেন বলছিল আঙ্কেল তোমার দুঃখের কাহিনী আর শুনিও না, তোমার এত কষ্টের কথা শুনে আমার শরীর না খারাপ হয়ে যায়, লাস্টে আমাকে আইসিইউতে ভর্তি হতে হবে, আর হসপিটালে তো অনেক বেশি খরচ হয়, এক কাজ করো তুমি আমাকে 2 লাখ দিয়ে দাও। সে তো একদম ওয়াইফের কাঁধে মাথা রেখে বসে পড়ে। আর সে বলছিল আঙ্কেল দেখো না এ কত যন্ত্রণায় আছে। আঙ্কেলের তবুও তো লজ্জা হয় না, তাই সে বলতে থাকে সিস্টার আমার স্বপ্নে এসেছিল, তোমাদের দুইজন বাবা মেয়েকে ওল্ড হাউসটা আমাকে দিয়ে দিতে বলছিল, আর তোমাদের দুইজনকে কোনো একটা ভালো জায়গায় গিয়ে থাকতে বলছিল। কিম তো খুব রেগে গিয়ে তার উপর জল ছুঁড়ে মারে। যদিও আমার মম স্বপ্নে আসে না, তবুও বলবে বেরিয়ে যায় এখান থেকে। যখনই দেখো আমার মমের নাম নিয়ে আমার ড্যাডের রক্ত চুষতে থাকে, তুই শুধুমাত্র আমার মমের মনে দুঃখ দিচ্ছিস। এরপরে তাকে মারছিল। এরপরে ড্যাড তাকে ভয় দেখিয়ে সেখান থেকে দাঁড়িয়ে দেয়। কিম তো স্যাড হয়ে সেখান থেকে যাচ্ছিল, মিস্টার চ্যান তার পিছু পিছু যাচ্ছিল। তো ড্যাড তাকে থামিয়ে বলছিল এই ঘরটা তার মমের একমাত্র নিশানি। কিম কান্না করছিল আর তার মমকে মনে করছিল পাস্টে তার মম তাকে একটা বাটারফ্লাইয়ের ছবি ড্রয়িং করা শেখাতো, আর বলতো তুমিও বড় হয়ে এই বাটারফ্লাইয়ের মতো উঠতে পারবে। সে কান্না করে আর বলে মম বাটারফ্লাইয়ের মতো ওড়ার আমি কখনো সুযোগ পেলাম না। মিস্টার চ্যান পেছন থেকে এসে তাকে হাক করে নেয়। সকালবেলা সে তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল। বাটলার বলছিল সে সকালবেলা এখান থেকে চলে গিয়েছে। তো সে বলছিল সে কোথায় চলে গিয়েছে, তার তো ফেস ব্লাইন্ডনেস আছে, তাকে কেউ কিডন্যাপ না করে নেয়। তখনই সে তাকে মেসেজ করে একটা জায়গায় ডাকে। সে এসে মাত্র তার কান ধরে আর বলে জানো আমার তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল। তো সে বলছিল ওয়াইফ ছেড়ে দাও আমাকে, প্রথমে একটা জিনিস দেখো তারপরে আমাকে অনেক বকে দিও। কিন্তু সে তার হাতে একটা ব্যান্ড লাগিয়ে দেয় আর বলে এতে জিপিএস লাগানো আছে, এবার থেকে আমি জানতে পারবো তুমি কোথায় কোথায় যাচ্ছ। এরপর সে স্মাইল করে বলে ওয়াইফ একটু উপরে দেখো। উপরে তাকে বলে এটা তো মমের কাইট। এরপর সে বলে দেখো বাটারফ্লাই উঠতে পারে। সেই বাটারফ্লাই কাইট তৈরি করতে গিয়ে মিস্টার চ্যানের হাতে চোট লেগেছিল, তাই সে হাতটা মুঠো করে রেখেছিল। আমি এই কাইটে তেল লাগিয়ে দিয়েছি, এটা এখন অনেক উঁচুতে উঠবে। এরপরে তারা দুইজন একে অপরকে হাক করে রেখেছিল, আর ড্যাড তাদেরকে পেছন থেকে দেখছিল। ছেলেটা সান ইন ল হিসাবে খুব একটা খারাপ না,
যদি আমার মেয়ের পছন্দ তবে তাদের খুব ভালোভাবে বিয়ে দিয়ে দেবো। বিয়ের নিউজ দেখে মিস্টার লি তো অনেক রেগেছিল। আমার ছেলে ওদের ফ্যামিলির সাইন ইন ল হচ্ছে। মম বলছিল এটা তার নিজের চয়েস, ন্যান ফ্যামিলি তাকে কিডন্যাপ করেছে নাকি। তো ড্যাড বলে কিন্তু ন্যান ফ্যামিলি তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার ফায়দা ওঠাচ্ছে। তো মম বলছিল সে অতটা বোকা না, সে সত্যি সত্যি ওই মেয়েটাকে পছন্দ করে। কিন্তু ড্যাড বলছিল আমাদের লি ফ্যামিলির আমি মজা করতে দেবো না, যদি আমার তাকে ফেরানোর জন্য বেঁধে নিয়ে আসতে হয় তবে আমি তাকে বেঁধে নিয়ে আসবো। এরপরে সে ন্যান ফ্যামিলিতে পৌঁছে যায়। মিস্টার চ্যান কোথায় গিয়েছে? তো ন্যান বলছিল সে নিজের অ্যাড্রেস চেঞ্জ করতে গেছে, কারণ সে আমাদের ফ্যামিলির মেম্বার হতে চলেছে। মিস্টার লি তো পুরো অবাক হয়েছে, কি বলছো তুমি? মিস্টার লি যাচ্ছিল তো তার মাথায় বল লাগে আর অতীতের সব কিছু মনে পড়ে যায়, কিভাবে কিম কিম তাকে মারার জন্য ছোটবেলায় ঘুরে বেড়াতো। ওদিকে মিস্টার লি বলছিল আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার মূল্য বলো। তো কিম কিম বলছিল তোমার কত মনে হয় তোমার ছেলের মূল্য? সে অনেক ইশারা করে। তো মিস্টার লি বলছিল 100 মিলিয়ন, সে বলে 1 বিলিয়ন। তো মিস্টার লি তো পুরো অবাক হয়েছে, 1 বিলিয়ন? মনে হয় তোমার মেয়ে পাগল হয়ে গিয়েছে। তো ড্যাড তার মেয়েকে বলছিল তুমি একটু বেশি চেয়ে ফেলছো না, তুমি জানো এই কথাটা করিস। তো সে বলছিল ড্যাড আমি কি সত্যি সত্যি তার কাছে চাইছি নাকি? আমি তো শুধুমাত্র তাকে এখান থেকে যাওয়ার জন্য বলছি। তো ড্যাড বলছিল হ্যাঁ 1 বিলিয়ন। কিম কিম বলছিল মিস্টার চ্যান লি ফ্যামিলির একমাত্র ছেলে, তবে কি তার মূল্য 1 বিলিয়ন হতে পারে না? এমনিতে আমাদের বিয়েটা শুধুমাত্র টাকার জন্য ছিল, কোনো ফিলিংস ছিল না। মিস্টার লি বলছিল তোমার তার জন্য কোনো ফিলিংস নেই। তো সে বলছিল আমি তো কিম কিম, আর আমাদের মধ্যে 20 বছর ধরে শত্রুতা, তবে ফিলিংস কেন আসবে? সেই তো শুধুমাত্র আমার সাথে সারাদিন চুপকে থাকে। 1 বিলিয়নের থেকে 1 পয়সাও কম নেব না। এরপরে তার ড্যাডকে ধীরে ধীরে বলে আমি শিওর 1 বিলিয়ন দিতে পারবে না। কিন্তু মিস্টার লি বলতে ঠিক আছে। কিম কিম তো পুরো অবাক হয়ে যায়। এরপরে সে তাকে চেক দিয়ে দেয়। এরপরে বলে তবে আমার একটা কন্ডিশন আছে, এখন থেকে আমার ছেলে তোমাদের ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক থাকবে না। কিম কিম বলে ড্যাড তুমি তো বলেছিলে খরচ আর একদম কঞ্জুস, তবে সে 1 বিলিয়ন এইভাবে কীভাবে দিয়ে দিল? কিন্তু তখনই মিস্টার চ্যান এসে সমস্ত কথা শুনে নিয়েছিল আর বলছিল তুমি তো আমাকে ভালো মূল্যে বিক্রি করলে। ড্যাড তো অবাক হয়ে যায়, তোর সব কিছু মনে পড়ে গিয়েছে, তুই আমাকে চিনতে পারছিস? তো সে বলছিল ড্যাড আমি ঠিক আছি। এরপরে এসে তাকে হাক করে নেয়। কিম কিমের কাছে এসে বলে আমি জানতাম না তুমি বিজনেসে এত ভালো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এরপরে সে ভাবে আমার চিরশত্রুর স্মৃতিশক্তি ফিরে এসেছে। এরপরে সে বলে হ্যাঁ তুমি জানতে পেরেছো যখন, আমি তো 1 বিলিয়ন নিয়ে নিয়েছি, তো এখন আর তোমার সাথে কোনো স্বাদ নেই। তখন সে খুব রেগে তার হাত ধরে ফেলে। এরপরে ওয়াজ দেখিয়ে বলে তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না। এরপরে সে বলে সেসব কিছু তো অ্যাক্টিং ছিল, তুমি কি সিরিয়াস নিয়ে নিয়েছো? তখন সে বলে এই 3 মাসের মধ্যে তুমি কি একবারও আমাকে নিজের হাজব্যান্ড মনে করেছো? তো সে ভাবে আমার তো ওইসব কিছু সব মিনের সাথে ছিল, কিন্তু এ তো এখন মিস্টার চ্যান হয়ে গিয়েছে। তো সে বলে তোমার যখন সব কিছু মনে পড়ে গিয়েছে তো এখন থেকে আমি আর নাটক করবো না। সেই 3 মাসটা শুধুমাত্র আমাদের ভুল বোঝাবুঝি ছিল, আমাদের দুইজনেরই স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, তো আমাদের দুইজনের কারো কোনো ভুল নেই। মিস্টার চ্যান স্যাড হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ড্যাড দৌড়ে আসার পরে তুমি সত্যি সত্যি তাকে লাইক করো তাই না? তুমি একবার সত্যি কথাটা বলো, আমি তোমার হয়ে ওর সাথে কথা বলে নেব। তো সে বলে যাকে আমি লাইক করতাম সে গায়েব হয়ে গিয়েছে। পরের দৃশ্যে মিস্টার চ্যান খুব রেগে তার এমপ্লয়ীদের উপর চিৎকার করছিল। ড্যাড এই দৃশ্য দেখে বলে সকাল থেকে 6টা ফাইল ছুঁড়ে মারা হয়ে গিয়েছে, আমার রাগী ছেলে ফেরত চলে এসেছে। তো মম বলছিল তোমার ছেলে তো এখনও পর্যন্ত ন্যান ফ্যামিলির উপর কোনো অ্যাকশন নেয়নি, তোমার ছেলে হয়তো ফিরে এসেছে কিন্তু তার মনটা এখনও ফিরে আসেনি। ড্যাড বলছিল বারবার তার সম্পর্কে ভেবো না, আমি তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজেছি, সে তো দেখতে শুনতে অনেক ভালো, টল, হ্যান্ডসাম আর হট আছে। তো সে বলছিল ড্যাড এখন আমি বিজি আছি, আমার ব্লাইন্ড ডেট যাওয়ার সময় নেই। তো ড্যাড বলছিল কত সময় পর্যন্ত আর সেখানেই থেমে থাকবে? তো সে বলছিল আমি কোথায় ওর জন্য অপেক্ষা করছি, ঠিক আছে আমি চলে যাব। মিস্টার চ্যান বলছিল মম, তো মম বলছিল তুই আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছিস? তো মম বলছিল তুই ভালো করে জানিস তোকে এখন কি করতে হবে। তো সে বলছিল এটার মানে কি? তোর মনে আছে তুই যখন ছোট ছিলিস ঘরে ফিরে সবসময় কিমকিমের কথা বলতিস? তো সে বলে সে সবসময় আমাকে মারতো, আমি তাই বলতাম। তো মম বলছিল কিন্তু তুই সেই সময় খুব খুশিও ছিলি। তো সে বলছিল মম আমি সেই সময় বাচ্চা ছিলাম। তো মম বলছিল আচ্ছা এখন তো বড় হয়ে গেছি, নিজের মনের কথা শোন। সে অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে। তো মিস্টার চ্যান খুব রেগে গিয়ে বলে তবে আমিও ব্লাইন্ড ডেটে যাব। কিম যার সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল সে একজন ডক্টর ছিল। মিস্টার চ্যানও সেখানে চলে আসে। এ আমার ব্লাইন্ড ডেট। সে তার হাত ধরতে শুরু করেছিল কিন্তু সে হাত ছাড়িয়ে কিমের সামনে বসে পড়ে। আমরা যেহেতু একে অপরকে চিনি তো টেবিলটা শেয়ার করে নেওয়া যাক। তো কিম তার ব্লাইন্ড ডেটকে বলছিল ডক্টর তুমি একটু সাবধানে থাকবে, কারণ এই কিম হাত পা ভাঙার দিক থেকে 1 নম্বর, এমন হতে পারে তার এক ঘুষিতে তুমি এমার্জেন্সিতেও চলে যেতে পারো। কিম বলছিল আমি শুধুমাত্র তাদেরই মারি যারা মার খাওয়ার যোগ্য। মিস্টার চ্যান বলছিল হ্যাঁ কথাটা তো ভুল না, যদিও সে শুধুমাত্র আমার জন্যই বক্সিং শিখেছিল। ডক্টর বলছিল আমার মনে হয় তোমরা একে অপরকে খুব ভালোভাবে জানো। তো সে বলছিল কেন জানবো না, এমনিতেও আমরা অনেক বড় শত্রু যে, আমরা কোনো বেস্ট ফ্রেন্ড না। ডক্টর জিজ্ঞাসা করছিল তোমার হ্যাবিটস কী আছে? তো মিস্টার চ্যান বলতে শুরু করে দেয় এ শোয়ার সময় হাফের থেকে বেশি বেড একাই নিয়ে নেয়, রাত্রে লাথি মেরে ব্ল্যাঙ্কেট নিচে ফেলে দেয়। ডক্টর বলছিল সে কীভাবে শোয় তুমি কী করে জানো? তো সে বলে কারণ আমরা একসাথে ছোটোবেলায় শুতাম। ডক্টর তাদেরকে খাবার সার্ভ করে কিন্তু তার তো বমি পাচ্ছিল। এরপরে সে উঠে ওয়াশরুমে চলে যায়। এরপরে সে বলে তুমি তো ব্লাইন্ড ডেটে এসেছিলে তাই না? তবে মিস্টার চ্যানকে কেন দেখছিলে? কিম বলে আমি চেক করছিলাম সে আমার খাবারে বিষ না মিশিয়ে দেয়। কেউ বলছিল প্রথমে তার ফেস ব্লাইন্ডনেস ছিল, না হলে সে তো তোমার দিকে তাকাতেও না। কিম বলছিল সে আমার দিকে দেখুক আর না দেখুক, কিন্তু তোমার দিকে তো একদমই দেখতো না। যখনই তারা চলে যাচ্ছিল কিয়াও নাটক করে আমার পা মুড়ে গিয়েছে, মিস্টার চ্যান আমাকে ঘরে নিয়ে চলো। তো সে বলছিল এমন সমান জায়গায় তোমার পা মুড়ে গিয়েছে, ওয়াশরুমে তোমার চিৎকার করেছিলাম সেই কারণে না? তো কিয়াও বলছিল মিস্টার চ্যান আমি তোমার হয়ে বলছিলাম,
তো সে বলছিল তুমি কি আমার হয়ে বলার, নিজের ফ্যামিলিকে বলে দিও এই ব্লাইন্ড ডেটটা ভালো ম্যাচ ছিল না, আমি তোমার মতো মেয়েকে সহ্য করতে পারি না, দ্বিতীয়বার নিজের থোবড়া আমার সামনে নিয়ে আসবে না। ওদিকে ডক্টর কিমের সাথে কথা বলছিল, তো মিস্টার চ্যান সেখানে চলে আসে। ডক্টর বুঝতে পেরেছিল, তাই সে নিজেই সেখান থেকে চলে যায়। মিস্টার চ্যান বলছিল আমার মিষ্টি আলু, যদিও তোমার মতো অতটা টেস্টি না। তো সে বলছিল তুমি আমার জন্য নিতে গিয়েছিলে। এরপরে সে তাকে নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম তুমি ক্ষুধার্ত আছো, তো সে খুশি হয়ে খেতে শুরু করে দিয়েছিল। আমি দেখেছিলাম তুমি সেখানে কোনো কিছুই খাওনি। তখনই তার কাছে ব্রাদার ইন ল আর সিস্টার ইন লর কল আসে, আমরা আমাদের নতুন ঘরে তোমাদেরকে ড্রিঙ্কের জন্য ইনভাইট করছি। সে তো বলতেই চলেছিল তার স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু সে চিৎকার করে বলে ওঠে আমরা নিশ্চয়ই আসবো। তো সে বলছিল তুমি এমনটা কেন বললে, তবে তুমিই যাও। তো চ্যান বলছিল আমাদের দুইজন কাপেলকে ডেকেছে, তবে সেখানে আমি একা গিয়ে কী করব। পরের দৃশ্যে আমরা দেখি তার বমি হচ্ছিল, আরে না আমার পিরিয়ডস। এরপরে সে টেস্ট করে, তার তো বিশ্বাস হচ্ছিল না, তাই সে বারবার টেস্ট করছিল, কিন্তু প্রত্যেকবারে 2 লাইন, এর মানে সে প্রেগনেন্ট ছিল। সে ভাবছিল আমি ওকে বলে দেবো, তাকে মেসেজ করতেই চলেছিল কিন্তু থেমে যায়। ওদিকে মিস্টার লি তো অবাক হয়েছিল, আমরা ন্যান কোম্পানির কাছে প্রজেক্টে কীভাবে হেরে যেতে পারি। অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল মিস্টার চ্যান হয়তো তাদের সাহায্য করেছে। তো সে ভাবছিল স্মৃতিশক্তি ফিরে আসার পরেও। গ্রামে যাওয়ার পরে সিস্টার ইন ল জিজ্ঞাসা করছিল তোমরা দুজন বলছো না কেন, তোমাদের দুজনের কী হয়েছে, কথা বলছো না। তো ব্রাদার বলছিল এদের মধ্যে কোনো কিছু হতেই পারে না। সে গ্রামে অনেক মেহনত করে কাজ করেছিল, আর সেখান থেকে টাকা বাঁচিয়ে তার জন্য গোল্ড রিং নিয়েছিল। টর্চ নিয়ে ঘুরলেও এমন একটা ছেলে খুঁজে পাবে না। তো সে তাকে দেখতে থাকে, ব্রাদার নিয়ে এসে দেখাতে থাকে এই রিংটা ছিল না সেটা। এরপরে সেটা কিমকে দিয়ে দেয়। সে তো স্মাইল করতে শুরু করেছিল আর ভাবছিল আমি কি একে বেবির সম্পর্কে বলে দেবো। এরপরে কিয়াও সেখানে চলে আসে আর বলে মিস্টার চ্যান আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এটা নিয়ে এসেছি। এই লোকেরা তোমার প্রাণ বাঁচিয়েছিল, তাই তাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে এসেছি। মিস্টার চ্যান কোনো প্রবলেম তো নেই না। সে তো কোনো কথাই বলছিল না। সিস্টার ইন ল বলছিল না কোনো প্রবলেম নেই, যদি আমাদের রিপে করতে যাও তো যাও গিয়ে উনান জ্বালাও। এরপরে তারা যখন খাবার খাচ্ছিল শেষ বলে আমার তো হাত ব্যথা হয়ে গিয়েছে, আমারও ক্ষুধা হয়েছে, আমাকেও খাবার দাও। সিস্টার ইন ল বলছিল আগে গিয়ে চিকেনের পটি পরিষ্কার করো, ক্ষুধা পেয়েছে খাবার খেতে চাইলে তাড়াতাড়ি যাও। মিস্টার চ্যানের সামনে ভালো হওয়ার জন্য সে সেখানে চলে যায়। কিম তো ভুল করে তাকে খাবার দিতে শুরু করেছিল, তার অভ্যাসবশত। তো তারা দুইজন হাসতে শুরু করে। মুরগিগুলো তো তার পেছনে পড়ে গিয়েছিল, কিয়াও চিৎকার করে পালাতে থাকে। এরপরে তার কারণে কারেন্ট চলে যায় আর অন্ধকার হয়ে যায়। আর কিম ভয় পেয়ে তাকে হাঁক করে নেয়, সেও তার গায়ে হাত বোলাতে থাকে। এরপরে কারেন্ট চলে আসতেই তারা দুইজন তাদের দেখছিল। এরপরে দুইজন সরে যায়, মিস্টার চ্যান তো স্মেল করছিল। এরপর তারা বলছিল পটির মতো গন্ধ কোথা থেকে আসছে। তখনই সেখানে কিয়াও আসছিল মুরগির পটি গায়েটায় মেখে, তাকে দেখে তো সকলে হাসতে শুরু করে দিয়েছিল। কিয়াও বলছিল আমাকে দেখে হাসছো কেন। তো সিস্টার ইন ল বলছিল তুমি তো নিজে রিপে করতে এসেছিলে, তবে এখন কি হলো। দৃশ্য বদলায়, পরের দিন সে রিংটাকে দেখছিল। মিস্টার চ্যান আসতেই সেটাকে রেখে দেয় আর বলে এখন তুমি আগের মতো সব কিছু নিজের মর্জিতে করো না। তো সে বলছিল আগে আমার ফেস ব্লাইন্ডনেস ছিল, আমি তো এটাও জানতাম না তুমি আসলে কে। তবুও আমি এখনও পরিবর্তন হইনি, আমি মেন থাকি বা মিস্টার চ্যান থাকি, তুমি এমন একজন যাকে আমি সারা জীবন চিনতে পারবো। সে তো কোনো কিছু বলতেই পারছিল না। সিস্টার ইন ল তাকে আওয়াজ দিতে সে সেখান থেকে চলে যায়। এরপর সে ফিরে এসে রিংটাকে খুঁজে বেড়াচ্ছিল। এরপরে কি কাউকে জিজ্ঞাসা করে তুমি সেই রিংটা দেখেছো। তো সে বলছিল রিংটা তো একটা কুকুর উঠিয়ে নিয়ে গিয়েছে, ওইদিকে জঙ্গলের দিকে গিয়েছে। কিম রিংটা নেওয়ার জন্য সেই দিকে দৌড়ে যায়। আসলে কিয়াও তো তাকে মিথ্যা কথা বলেছিল, তোকে যখন ভালুকে খেয়ে নেবে না তখনই মজা হবে। কিম রিং খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। কিয়াও তো খুশি হচ্ছিল ওয়েদার খারাপ হয়ে গিয়েছে। মিস্টার চ্যান তাকে খুঁজছিল, তো সে বলে সে হয়তো শহরে ফিরে গিয়েছে মনে হয়, কিন্তু সে তার কথায় বিশ্বাস করে না, তাকে খুঁজতে চলে যায়। কিম তো একটা কোনায় বসে ভয় পাচ্ছিল। তখনই প্রত্যেকবারের মতো পেছন থেকে এসে সে তার কানের উপর হাত রাখে আর বলে ভয় পেয়ে না আমি আছি তো। এরপর সে কান্না করতে করতে জিজ্ঞাসা করছিল তুমি কী করে জানলে আমি এখানে আছি। তো সে বলছিল তোমার দেওয়া ঘড়িটা থেকে। সে তো একেবারে তাকে হাঁক করে নেয়। এরপরে সে তার গায়ে হাত বোলাচ্ছিল। এরপরে সে তার মমকে মিস করছিল, তো বলছিল তোমার মম তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে বলে এরপর থেকে আর কখনোই তোমাকে আমি একা ছাড়বো না। তো কিম বলছিল আমি এমনিতেও একা নই। এরপর তার হাত নিয়ে পেটে রাখে, সে তো পুরো অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি প্রেগনেন্ট আছো। সে হ্যাঁ বলে, তো খুশি হয়ে তাকে হাঁক করে নেয়। এরপরে সে বলে আমি বাবা হতে চলেছি টুইন্সের। এরপরে দুইজন হাঁক করছিল। এরপরে তাকে জিজ্ঞাসা করছিল তুমি কান্না কেন করছো। তো সে বলছিল আমি কান্না করছি না, বৃষ্টি হচ্ছে হয়তো। সে হাসতে থাকে, তো তাকে কিস করতে শুরু করে। কেউ খুব খুশিতে আসছিল, কিন্তু এরপরে বলে সে এখনও বেঁচে আছে। এরপরে সেখান থেকে পালাতে থাকে। মিস্টার চ্যান বলছিল কোথায় পালিয়ে যাচ্ছ। সে বলছিল রিংটা কোথায়। তো সে বলছিল কোন রিং, আমি তো কিছুই জানি না। তো ব্রাদার তাকে ভিডিও দেখাচ্ছিল, তোমার কাছে তো ছিল তাই না। তো সে বলে আমার কাছে ছিল, আমি ফেলে দিয়েছি। তো মিস্টার চ্যান বলছিল খুঁজে নিয়ে আসো। তো সে বলছিল আমি পুকুরে ফেলে দিয়েছি। তো সে বলছিল পুকুরে নেমে খুঁজে নিয়ে আসো। সে তো নোংরা পুকুর দেখে বলছিল আমি নামতে পারবো না। তো মিস্টার চ্যান বলছিল তোমার কথা কে শুনতে চাইছে। এরপরে কিয়ার কাছে তার বাবার কল আসে, তুমি কার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছো, আমরা ব্যাংক্রাফট হতে চলেছি। না চাইতেও তাকে পচা পাকায় নেমে রিং খুঁজতে হচ্ছিল। এরপরে কিম মিস্টার চ্যানকে কল করে, ভালো হবে তাকে ভালুকে খেয়ে নিলে, আর এখান থেকে বেঁচে গেলেও তাকে পুলিশ ধরে নেবে। এরপর সে তাকে মম ড্যাডের কাছে নিয়ে আসে, আমি একেই বিয়ে করব। মম হাসছিল আর বলছিল আমি তো প্রথমেই বলেছি তারা দুইজন একদম পারফেক্ট ম্যাচ। ড্যাড বলছিল তুমি কি জানো একে। তো সে বলছিল ড্যাড আমি একে এমনিই বলছি না, আমি একে ছোটোবেলা থেকে পছন্দ করি, তোমরা সবসময় কাজে ব্যস্ত থাকতে, সেই সময় আমি একেবারে একা ছিলাম। আমরা তো ছোটোবেলার দৃশ্য দেখতে পাই যেখানে সে খুব দুঃখী হয়ে বসেছিল। কিম আসতে সে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে মেরেছো কেন। তো সে বলছিল তোমাকে একা এখানে কে বসে থাকতে বলেছে। এরপরে দুইজন বাজি ফাটা দেখছিল।
আর বলছিল কত সুন্দর। এরপর সে বলছিল তুমি আমাকে কেন দেখছো? তো সে বলছিল আমি তো বাজি ফাটা দেখছিলাম। এরপর সে বলছিল তুমি তো এক্ষুনি কান্না করছিলে। তো সে বলছিল কই না তো। তখন সে বলছিল তুমি যদি কান্না করো তবে তোমাকে অনেক আগলি দেখাবে। এরপর সে বলে চোখ বন্ধ করে একটু। সে যখন চোখ বন্ধ করে তাকে একটা জিনিস দিয়ে দেয়। তো সে যাওয়ার সময় স্মাইল করছিল, বর্তমানে দৃশ্য দেখানো হয়। আর মম বলছিল আমি জানতাম না তুমি এতটা একা ছিলে। এরপরে সে তার হাত ধরে বলে আমি কখনো একা ছিলাম না, আমার শত্রু সবসময় আমার সাথে ছিল। এরপর সে বলছিল আমি জেনে বুঝে তোমাকে ছোটবেলায় রাখাতাম কারণ যাতে তুমি রেগে গিয়ে আমার কাছেই আসো, কিন্তু সত্যি কথা বলতে আমি তখন থেকেই তোমাকে পছন্দ করি। সে তাকে দেখতে শুরু করেছিল। মম ড্যাডকে ইশারা করছিল মেনে নাও এইবার। তো ড্যাড বলে দেয় ঠিক আছে তোমাদের বিয়েতে আমি রাজি আছি, কিন্তু গিফট কী কিনেবো সেটা আমি ডিসাইড করব। তখন সে বলে তোমাকে 3টে গিফট কিনতে হবে কারণ 2টো বেবিও তো আছে। তখন মম খুশি হয়ে যায়, বলে তবে কি আমি গ্র্যান্ডমা হতে চলেছি, তা আবার টুইন্সের। এরপর সে তার বেলিতে হাত রাখে। ড্যাড তো অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে সে বলে ঠিক আছে আমি ন্যান ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। মিস্টার চ্যান বলছিল যদি তারা মানা করে দেয় তো। ড্যাড বলছিল এইভাবে কীভাবে মানা করে দেবে, দরকারে আমি তার পায়ে পড়ে যাবো, এখন থেকে মিস্টার ন্যান আমার বিগ বস। তো তারা সবাই হাসতে শুরু করে দিয়েছিল। বিয়ের দিন সবাই কথা বলছিল ন্যান ফ্যামিলি সম্পর্কে। মিস্টার লি বলছিল ন্যান ফ্যামিলি আজ থেকে আমাদের রিলেটিভ, আর মিস্টার ন্যান আমার বিগ বস। যখনই ড্যাড আসে মিস্টার লি তার সামনে একেবারে ঝুঁকে পড়ে আর বলতে থাকে হ্যালো বিগ বস। মিস্টার ন্যান তার জ্বর চেক করে, তার জ্বর হয়নি তো, তার মাথা খারাপ হয়ে যায়নি তো। তো মিস্টার লি বলছিল না বিগ বস আমি এখন বুঝতে পেরেছি, আর এখন থেকে আমরা ফ্যামিলি, ধীরে ধীরে আমি সব কিছু শিখে নেবো। এরপর মমকে জিজ্ঞাসা করে আমার পারফরমেন্স কেমন ছিল। তো মম বলছিল খারুস ধীরে ধীরে ঠিক হচ্ছ। এরপরে সে তার হাত ধরে নিয়েছিল। সিস্টার ওদিকে ব্রাদারকে রেডি করছিল। তখন মিস্টার চ্যান আর কিমের বিয়ের ড্রেসে সেখানে এন্ট্রি হয় আর সকলে তাদের জন্য ক্ল্যাপিং করছিল আর সবাই অনেক বেশি খুশি হচ্ছিল। আর তার বেস্টি তো ইমোশনাল হয়ে যাচ্ছিল আর বলছিল আমার বেস্টির বিয়ে হয়ে যাচ্ছে, আমি তোমার জন্য অনেক খুশি আছি। মিস্টার চ্যান তাকে রিং দেখায়। তো সে বলে 2টো রিং কেন আছে? তো তাকে সব থেকে বড় রিংটা পরিয়ে দিয়ে বলে বড় রিংটা মিস্টার চ্যানের তরফ থেকে আর এই ছোটো রিংটা মিনের তরফ থেকে। দুইজন ইমোশনাল হয়ে একে অপরকে হাক করে নেয়। এরপরে তাদের বিয়ে হয়ে যায়। মিস্টার ন্যান তো ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে দিয়েছিল। যদি তার মম এখানে থাকতো। সকলে চিৎকার করছিল আকাশে দেখো, আকাশে সেই বাটারফ্লাই কাইটটা উঠছিল। তো সে স্মাইল করে বলছিল মম তো সবসময় আমার পাশে আছে। এরপরে 2 মাফিয়া ফ্যামিলি খুশি খুশি একসাথে থাকতে শুরু করেছিল। আর এই দৃশ্যের সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস, প্লিজ লাইক শেয়ার কমেন্ট যা খুশি করে দিও তোমার।